ফাহাদের চুরি ধরা পড়েছে ধরনের হাসি দিল, তারপর বলল, আঙ্কেল এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল? তোর বাপ কথার ওস্তাদ, রাজি আবার হবে না? তার নাকি তর্স হয়েছে না তোর বিয়ে করানোর জন্য। এবার তুই রুমে যা, হাসপাতাল আজকে যাওয়া হবে না, আমরা দুপুরের পর রওনা দিব। ফাহাদকে ঠেলে টুলে রুমে পাঠিয়ে দিল। ফাহাদ ভাবেনি যে একদিনের মধ্যেই তার বাবা এমন খেলা দেখাবে। অপরাজিতাকে তার মা এই দেখতে আসার কথা বলার পর থেকে অপরাজিতা মায়ের সাথে ঘ্যান ঘ্যান শুরু করেছে। তার শুধু কান্না করা বাকি। বিয়ে তো সে অন্য কাউকে করবেই না, কখনোই না। তুমি কি এখনো আমাকে জোর করে বিয়ে দিবা? জোর করে বিয়ে দিব কেন? বিয়ে তো দিচ্ছি না, শুধু তোকে দেখাতে চাইছি। অপরাজিতা নাক মুখ কুচকে বলল, আমি কি শোপিস? রামেসা বেগম এবার ধমকে উঠলেন, বেশ হয়েছে, এখন এমন কেন করতেছিস? বুঝতেইছি তো আমি তোকে, যে আমি বললাম তোর পছন্দের ছেলেকে আমার সাথে দেখা করতে বলতে, কই সেই ছেলে আসলো না তো? মায়ের ধমক শুনে অপরাজিতার কান্না আসছে। খুব কষ্টে কান্না আটকে আছে সে, যার দরুন তার সমগ্র মুখ লাল হয়ে গিয়েছে। মেয়ের মুখ দেখে রামেশ একটু নরম হলেন, বলেন, তোর বাবার একজন পরিচিত মানুষ ছেলেটাকেও তোর বাবার পছন্দ করে, তারা আসুক, আসলেই তো বিয়ে হয়ে যাবে না? তারা তোকে দেখতে আসবে। এমন করলে বল যে তোর বাবা মানা করতে পারেনি। আর ছেলেকে তুই চিনিস, তাই এখন কোনো আপত্তি করিস না মা আমার। অপরাজিতা আর কিছু না বলে রুমে এসে পড়ল। কল লাগালো ফাহাদকে। তার জিদ উঠছে এই ডাক্তারের উপর, কেন তার মার সাথে দেখা করতে আসলো না। ফাহাদ ফোন ধরে কিছু বলার আগে অপরাজিতা বলল, আমাকে অন্য ছেলে দেখতে আসছে আর আপনি শুধু রোগী দেখেন? আমাকে আর দেখা লাগবে না, রোগীকেই বিয়ে করেন, তারপর ওটারে চিকিৎসা দেন সারা জীবন। ফাহাদকে কিছু বলার সুযোগই দিল না। ফাহাদ বলল, শ্বাস নাও আগে, তারপর বলো দেখতে এসছো বলতে। অপরাজিতা নিজেকে বহু কসরত করে সামলে বলল, পাত্রে দেখা বুঝেছেন? আমাকে দেখতে আসবে আজকে। ও। ফাহাদ বুঝতে পারল অপরাজিতা পাত্রর ব্যাপারে কিছুই জানে না এখনো। ফাহাদের স্বাভাবিক কণ্ঠ শুনে অপরাজিতা মেজাজ গরম হলো, চিবিয়ে চিবিয়ে বলল, ও মানে কি? হ্যাঁ, আপনি আমার মার সাথে দেখা করেননি কেন? এখন আমি কি করব? তুমি ছেলেকে চেনো যে আসবে তোমাকে দেখতে? মা বলল চিনি, আর আমাকে বুঝ দিচ্ছে দেখতে আসলে নাকি বিয়ে হয়ে যায় না। ফাহাদ ভীষণ স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ ঠিকই বলেছে। আর হলে কবে করবা বিয়ে? অপরাজিতা এবার যেন মেজাজের 12টা বাজলো। রাগে জিদে চিল্লিয়ে বলল, করবা মানে কি? হ্যাঁ, আমি কি পুতুল নাকি? বিয়ে তো আমি আপনাকেই করব, এত সহজে আমি বলে রাখলাম যে ছেলে আসবে তার মাথা যদি না ফাটাইছি আমি আপনারও খবর করে ছাড়বো, আমি দেখেন। বলে খট করে ফোনটা কেটে দিল। ফাহাদ কান থেকে ফোনটা সরিয়ে ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সাংঘাতিক। বসার ঘরে খুব সুন্দর আয়োজন করা হয়েছে মেহমানদের জন্য। এসব দেখে অপরাজিতার মেজাজ তুঙ্গে। তখন ফাহাদের সাথে কথা বলার পর অপরাজিতা ফোনের ধারের কাছেও যায়নি। কিছুক্ষণের মধ্যেই যারা আসার তারা চলে আসবে। অপরাজিতার বাবা গিয়েছে তাদের আনতে। অপরাজিতাকে রামেসা বেগম অ্যাশ কালারের মধ্যে কালো পাড়ের সুন্দর একটি শাড়ি পরালেন। একটু সাজাতে চেয়েছিলেন, কিন্তু মেয়ের জিদের কাছে পারলেন না। তারপর ভাবলেন মেয়ে তার এমনিতেই মাশাআল্লাহ, সাজানোর লাগবে না। অপরাজিতার শাড়ি পরে সোফায় বসে আছে মুখ ফুলিয়ে। রামেসা বেগম কাজের ফাঁকে ফাঁকে মেয়ের চেহারা দেখছেন আর মিটমিটিয়ে হাসছেন। মাকে হাসতে দেখে অপরাজিতা মুখ ফুলিয়ে বলল, হাসো কেন? রামেসা বেগম হেসে দিয়ে বলেন, তোকে কিউট লাগছে, পাত্রের সামনে এভাবে বসে থাকলে নিয়ে বিয়ে করে চলে যাবে। অপরাজিতা বুঝলো মা তাকে খ্যাপাচ্ছে। খ্যাপাবেই তো, তার পছন্দের ছেলে তো আসলো না মায়ের সাথে দেখা করতে। ফাহাদকে ধরে নদীতে চোপাতে ইচ্ছে করছে অপরাজিতার,
কি হতো যদি মায়ের সাথে দেখা করতো? তাহলেই তো তাকে অন্য ছেলের সামনে বসতে হতো না। মনে মনে ফাহাদের 14 গোষ্ঠী ধুয়ে দিচ্ছে অপরাজিতা। এরই মধ্যে আবির এসে বলল, আপু তুমি বিয়ে করে চলে যাবে? বলার সাথে সাথেই ছোটখাটো এক চর খেলো বেচারা। আবির টিভিতে দেখেছিল বিয়ে করে মেয়েরা কান্না করতে করতে চলে যায়, তাই সে এসেছিল আপুর সাথে ইমোশনাল হতে। কিন্তু বেচারা তো আর জানে না তার আপুর মাথা আগুনের মতো গরম হয়ে আছে। রামিসা বেগম আবিরকে সেখান থেকে সরিয়ে বলল, থাক, কান্নার নাটক করা লাগবে না। আব্বাজান, গিয়ে দেখেন আপনার আব্বা কত দূর। গেটের বাহিরে দাঁড়ান, বাহিরে থেকে বেশি দূরে যায়েন না যেন। তারপর অপরাজিতার দিকে তাকিয়ে বললেন, আর তুই তোর রুমে যা, এখানে বসে থাকিস না। যখন তোর দরকার হবে ডাকবো নে। যাবো কেন? আমাকেই তো দেখতে আসতেছে, দেখুক এখানেই বসে থাকি। অপরাজিতার তেরামি দেখে চোখ গরম করে তাকালেন রামিসা বেগম। নিরুপায় হয়ে অপরাজিতা রুমে গেল। ফাহাদ একটা সাদা পাঞ্জাবি পরেছে। বর্তমানে সে ড্রাইভিং সিটের পাশে বসে আছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তার পিছনে ফারদিন আহমেদ ও তার স্ত্রী বসে আছে। ফারদিন আহমেদ একটু সময় পর পরই ছেলেকে জিজ্ঞেস করছেন, তুই মেয়েটাকে পটালি কিভাবে বলতো? এভাবে সুন্দর ফুলের মতো মেয়েটাকে তোকে কেন পছন্দ করলো? এখন আবার জিজ্ঞেস করলেন। এবার আখি বেগম হালকা ধমকের স্বরে বললেন, আহা, আমার ছেলে কি কম সুন্দর নাকি? মেয়েরা ওর পিছনে লাইন ধরে যায়, আর তুমি আসছো আজগুবি কথা নিয়ে। কলেজে থাকতে এই 2 ছেলে নিয়ে কত ঝামেলা পোহানো লাগতো আমার, তা কি ভুলে গেছি নাকি আমি? ফারদিন আহমেদ বললেন, সুন্দর না সেটা তো বলছি না, ফারাজ হলে মানতাম, কিন্তু এটা তো মেয়েদের থেকে দূরে দূরে থাকতো। কখন কোন ফাঁকে প্রেম করলো বলো তো? করলো, ধরাও পড়লো না, কিভাবে সম্ভব? ফাহাদ পিছনে ঘুরে তার মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুই বাবাকে সহ্য করে কিভাবে? এত কথা মানুষ কিভাবে বলে? কিভাবে সম্ভব? শেষ কথাটা বাবাকে কপি করে বলল সে। ফারদিন আহমেদ চোখ রাঙালেন ছেলেকে, কিন্তু ফাহাদ পাত্তা দিল না। আখি বেগম হাসছেন বাপ ছেলের কাণ্ড দেখে। এরা যে বাপ ছেলে, এদের কাণ্ড দেখলে মনে হয় বন্ধু। মনে মনে মাশাআল্লাহ বললেন। অটুট থাকুক তাদের বন্ধন। ফারাজকে অনেক মনে পড়ে তাদের ওনার। অটুট থাকুক তাদের বন্ধন। ফারাজকে অনেক মনে পড়ে ওনার। ছেলেটাকে সামনাসামনি আবার কবে যে দেখবেন। অবশেষে তারা এসে পৌঁছলো অপরাজিতার বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো একে একে সবাই। অপরাজিতার বাবা তাদের অপেক্ষায় ছিলেন। ফারদিন আহমেদ ও আসিফ ইসলাম কুশল বিনিময় করলো গলাগলি করে। ফাহাদ এগিয়ে এসে সালাম দিল। সালামের জবাব দিলেন আসিফ। আলাইকুম সালাম। মনে মনে বললেন, মাশাআল্লাহ, ছেলেটাকে সাদা পাঞ্জাবিতে কত স্নিগ্ধ লাগছে। ফারদিন আহমেদ বললেন, এটা হলো আমার বড় ছেলে, আপনি চেনেন আমি জানি, এই আর ইনি আমার প্রিয়তমা স্ত্রী। আখি বেগম সালাম দিলেন। আসিফ ইসলাম ব্যস্ততা নিয়ে সবাইকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। মা আর বাবাকে ফাহাদ আগে যেতে দিল। ফাহাদ গেট দিয়ে ঢুকতে গেলে আবির এসে বলল, তুমি আপুকে বিয়ে করতে আসছো? তুমি তো সুন্দর, তাহলে আপুর আগে কেন? ফাহাদ গেটের ভেতরে ঢুকে হাঁটতে লাগলো আবিরকে পাশে নিয়ে। বলল, তোমার আপু আমাকে দেখেনি তাই। হঠাৎই ফাহাদের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আমার একটা কাজ করবে? না। ফাহাদ ভ্রুকুচকে বলল, কেন? আমারে কি দিবা? ফাহাদ মনে মনে বলল, এই ভাই বোন দুইটা ফাজিল। মুখে বলল, কি লাগবে? আবির কিছুক্ষণ ভেবে বলল, আমাকে আইসক্রিম খাওয়াবা আর একটা গাড়ি কিনে দিবা। আচ্ছা দিব, আমার কাজটা করে দাও। তারপর আবিরের কানে কানে কিছু বলো। আবির সবটা শুনে আগে আগে চলে গেল। ঘরে প্রবেশ করেই আবারও সবাই কুশল বিনিময় করলো। বসার ঘরে সোফায় বসলো সবাই। ফাহাদের সাথে অপরাজিতার বাবা ভালো মন্দ অনেক কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আবার
ফারদিন আহমেদের সাথেও বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। রামিসা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলেন, আবার সাহায্য করার জন্য কেউ নেই। হঠাৎ করে এসব আয়োজন হওয়ার কাউকে ডাকতেও পারেনি। আখি বেগম ছেলেদের একসাথে ছেড়ে দিয়ে তিনি গেলেন রামিসা বেগমের কাছে। আরে আপা, আপনি আসলেন কেন আবার? আপনি বসুন, আমি আসছি ওগুলো নিয়েই। আখি বেগম বললেন, ব্যস্ত হবেন না, ওখানে ছেলেদের কথাবার্তা মজা লাগছে না, তাই আসলাম। আপনার সমস্যা হবে না তো? রামিসা বেগম হালকা হেসে বলেন, কি যে বলেন, সমস্যা হবে কেন? আপনার একজনই মেয়ে? হ্যাঁ, একজন মেয়ের নাম অপরাজিতা আর ছোট ছেলে আবির। বাহ, নামগুলো ভীষণ কিউট। আমার 2 ছেলে, ফায়াদ বড় এবং ফারাজ ছোট। ফারাজ দেশের বাইরে থাকে, ফায়াদ ডাক্তারিতে আছে। ফায়াদকে দেখেছি আমি। আপনার ছেলেটা আপা মাশাল্লাহ, আমার খুব ভালোই লেগেছে। আমার যদি এমন একটা ছেলে থাকতো। আখি বেগম হেসে দিয়ে বললেন, নিয়ে যান ছেলেটাকে, আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়েটা কিন্তু আমার চাই চাই আপা। রামিসা বেগম আখি বেগমের কথায় মুগ্ধ হচ্ছেন, খুবই ফ্রেন্ডলিভাবে কথা বলছেন। এমন ভালো শাশুড়ি যদি অপরাজিতা পায়, রামিসা বেগমের থেকে খুশি কেউ হবে না। কারণ আজকাল অনেক শাশুড়িদের জ্বালায় সংসারে অনেক অশান্তি লেগে থাকে। আখি বেগম আবার জিজ্ঞেস করলেন, আপনার মেয়েটা কোথায় আপা? রামিসা ব্যস্ত হয়ে বলল, আপনি বসুন না আপা, আমি নিয়ে আসি ওকে। আখি বেগম চমৎকার হেসে বললেন, আপনি রুম বলেন, আমি নিয়ে আসি। আমি ফুলকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। রামিসা বেগম তার এক্সাইটমেন্ট বুঝলেন না, তবে রুমটা দেখিয়ে দিলেন তিনি। আখি বেগম রুমের দিকে এগোলেন। অপরাজিতা বসার ঘরে মানুষের কথার আওয়াজ পেয়েছে আগেই। সে মন খারাপ করে বসে আছে। শাড়ি পরে বিছানায় পা উঠিয়ে তো বসতে পারবে না, তাই বিছানার কিনারাতে পা ঝুলিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। হঠাৎ শুনল, অপূর্ব সুন্দর ফুল, মাশাআল্লাহ। যতর দিকে তাকিয়ে দেখলো মাঝবয়সী এক নারী দাঁড়িয়ে আছে। দেখতে খুবই কিউট একজন মানুষ মনে হলো অপরাজিতার কাছে। সে তাকাতেই বলল, ভিতরে আসতে পারি? অবাক হলো তার কাছে রুমে আসার পারমিশন চাচ্ছে। অপরাজিতা সোজা হয়ে বসে বলল, জি জি আসুন। আখি বেগম রুমে প্রবেশ করে অপরাজিতার সামনে গিয়ে বসলেন। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আখি বেগমের কথা বুঝতে না পেরে অপরাজিতা ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। আখি বেগম আবার বললেন, চলো, বাকি কথা বসার রুমে হবে। তোমার মা তোমাকে নিয়ে যেতে বলেছে। অপরাজিতা যেতে ইচ্ছে না করলেও মায়ের কথা শুনে গেল। অপরাজিতার ইচ্ছে করছে শাড়ি টাড়ি খুলে ঘুমিয়ে থাকতে। এসব তার কাছে বিরক্ত লাগছে। বসার ঘরের কাছাকাছি যেতেই পুরুষদের গলা শুনতে পেল সে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেল, এই ছেলেকে এমন কথা বলবে যে মেয়ে দেখতে আসার আগে 100 বার ভাববে কার প্রেমিকাকে দেখতে আসছে। বসার ঘরে ঢুকতেই তিনজন পুরুষকে দেখতে পেল। তার বাবা চেহারা দেখতে পেলেও বাকি দুজনকে দেখতে পারছে না, কারণ সে তাদের পিছন দিকে দাঁড়িয়ে আছে। রামিসা তাদের নাস্তা খাবার দাওয়াত দিলেন। অপরাজিতাকে দেখেই আসিফ ইসলাম বললেন, এই তো আমার আম্মাজান এসে পড়েছে। আসিফ ইসলামের কথা শুনে দুজন পুরুষ পিছে ঘুরল। দুজনকে দেখেই অপরাজিতা অবাকের থেকেও অবাক হলে। এদেরকে এখানে সে কল্পনাতেও আশা করেনি। ডাক্তার আর ডাক্তারের বাবা, এরা দুজন এখানে। তার মানে তার সাথে দাঁড়ানো নারী আর কেউ নয়, ফাহাদের মা। ফাহাদের বাবাকে অপরাজিতা চিনলেও মাকে চেনে না। সে অবাক হয়ে তার পাশে আখি বেগমের দিকে তাকালো, আবার ফাহাদের দিকে তাকালো। মেয়েকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে দেখে রামিসা বেগম এগিয়ে এসে আস্তে করে বললেন, এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা ফাজিল। আখি বেগম তা শুনতে পেয়ে ফিক করে হেসে দিলেন। লজ্জা পেল অপরাজিতা। আখি বেগম অপরাজিতাকে নিজের পাশে বসিয়ে
নিজেও বসলেন। অপরাজিতা আর চোখে ফাহাদের দিকে তাকাচ্ছে। যতবার চোখাচোখি হচ্ছে চোখ রাঙাচ্ছে সে। ফাহাদ মিটমিটিয়ে হাসছে। রামিসা বেগমও বসলেন স্বামীর পাশে। আঁখি বেগম বললেন, এখন বলেন আপা আর ভাই, মেয়ে কি আমাদের দেওয়া যায়? আমাদের কোনো মেয়ে নেই, তাই ছেলের বউকে মেয়ের থেকে কম আদরে রাখবো না ইনশাল্লাহ। ফারদিন আহমেদ হেসে হেসে বলে, আমার ছেলে কি পছন্দ হয় আসিফ মেয়ের জামাই করা যায় নাকি? আসিফ ইসলাম মুচকি হেসে বলেন, আপনার ছেলে তো মাশাআল্লাহ যে কোনো মেয়ের বাবাই চাইবে এমন ছেলেকে তার মেয়ের জন্য। এখন আমি বলেই তো হবে না, আমার মেয়েটার মতো লাগবে আমার। আমি আমার আম্মাজানের উপর কিছু চাপিয়ে দিতে চাই না। অপরাজিতার বাবার কথায় মাথা তুলে বাবা দিকে তাকালো। তার কাছে মনে হলো এর থেকে ভালো বাবা আর কোথাও নেই। ফারদিন আহমেদ ফাহাদের কানে কানে বললেন, কিরে মেয়ে কি তোকে পছন্দ করে না? ফাহাদ বাবাকে ইশারায় বোঝালো, থামো রে বাবা। ফারদিন আহমেদ হাসলেন। আসিফ ইসলামকে বললেন, তা তো অবশ্যই, কারো কোনো আপত্তি না থাকলে ছেলে মেয়েকে আমরা একে অপরের সাথে কথা বলতে দেই। হ্যাঁ অবশ্যই আম্মাজান, তুমি ফায়াতকে নিয়ে ছাদে চলে যাও, আবিরকে নিয়ে যাও সাথে, আমরা ততক্ষণ বড়রা কথা বলি। অপরাজিতার মাথা হেলিয়ে ফাহাদকে ইশারায় আসতে বলল। তাদের সাথে আবির হইল। বসার ঘর থেকে বের হতেই অপরাজিতার মাথা থেকে ঘোমটা ফেলে দিল। আবিরকে বলল, এই তোর যাওয়া লাগবে না ছাদে, তুই এখানেই থাক, আমি ডাকলে আসিস। আমার ব্যাগে চকলেট আছে, তোকে দেবো পরে। চকলেটে লোভে আবির মেনে গেল। তারপর ফাহাদের দিকে ফিরে রাগীভাবে বলল, আসেন। বলার পর নিজেই আবার হাত টেনে নিয়ে গেল ছাদে। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে অপরাজিতার কোমরে হাত দিয়ে বলল, আপনি আমাকে এইভাবে ধোকা দিলেন? আমাকে বললে কি হতো? আপনি জানেন আপনার জন্য আমাকে কত কথা শুনতে হচ্ছে। আপনি আমার পছন্দের ছেলে, এটা তো আর আম্মু জানেন না। আমার সারা জীবন কথা শোনাবে যে আমার পছন্দের ছেলে ভয় পেয়ে পালাইছে, আর আমাকে এইভাবে ভয় দেখালেন। এটা ঠিক? এটা কি ঠিক? আমি ভাবছি কে না কে দেখতে আসবে, যদি অন্য কেউ এসে আমাকে। মাঝ পথেই থেমে গেল অপরাজিতা। থামতে বাধ্য করা হয়েছে তাকে। হৃস্পন্দন থেমে গেল যেন এক মুহূর্তের জন্য। ফাহাদ খুব যত্ন সহকারে ঠোঁট ছুঁয়ে আছে অপরাজিতার কপালের মাঝখানে। চোখ বন্ধ করে ফেলে অপরাজিতা। হাত মুঠো করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। এ যেন এক সুখের পরশ বইছে সারা মন জুড়ে। কপালে ঠোঁট ছুঁয়ে অপরাজিতার চুলগুলো ঠিক করে দিল ফাহাদ। অপরাজিতা কপালে ছোট টিপটা খুলে ফেলে দিল। তারপর আরও একবার কপালের মধ্যেখানে ছুঁয়ে দিল। শাড়ির আঁচল দিয়ে মাথার ঘোমটা টেনে দিয়ে বলল, অন্য কেউ আসবে না, তুমি আমার বাগানের ফুল, তাই আমারই বউ হবে। তারপর কপালে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, ঠিক পড়বে না আর কখনো। অপরাজিতা তাকিয়ে রইল। তার কান্না পাচ্ছে, ভীষণ রকম কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সে জানে না। ফাহাদকে নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করে তার। মনে হয় যেন দূরে গেলেই হারিয়ে যাবে। কিশোরী বয়সের সেই প্রথম ভালোবাসা ফাহাদ তার। হারালে সে নিজেকে সামলাতে পারবে না। তাই ভয় হয়, ভীষণ রকম ভয়। অপরাজিতা ভীষণ অস্থিরতা নিয়ে এলোমেলোভাবে ফাহাদকে বলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। ফাহাদ অপরাজিতার বলার ধরনে কেঁপে উঠল। তাকে অনুরোধ করছে অপরাজিতা। এভাবে কেউ কাউকে অনুরোধ করেছে কখনো একটু জড়িয়ে ধরার জন্য? অপরাজিতা আবার বলল, প্লিজ। ফাহাদের অপরাজিতার এই ব্যাকুলতা এবার আর সহ্য হলো না। সে এক টান দিয়ে অপরাজিতাকে বুকে জড়িয়ে নিল। খুব নিবিড়ভাবে জড়িয়ে নিল তার পুচকি ফুলকে। অপরাজিতা হাত দিয়ে পিঠ জড়িয়ে ধরল শক্ত করে। চোখের কর্নিশ পেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। বিড়বিড় করে বলল, শান্তি। ফাহাদ শুনল। শুনে আর একটু আঁকড়ে ধরল অপরাজিতাকে। কানের কাছে বলল,
জায়গাটা তোমারই। কিছু সময় ছাদে কাটিয়ে দিল একে অপরের অনুভূতি আদান প্রদানের মাধ্যমে। ছাদ থেকে নিচে নেমে অপরাজিতা আর ফাহাদ আবারও বসার ঘরে গেল। অপরাজিতা বাকিদের সাথে এবার স্বাভাবিকভাবে কথা বলছে, মুচকি হেসে হেসে। আঁখি বেগমের সাথে এটা ওটা বলছে, আবার আর চোখে ফাহাদকেও দেখছে। কিছু সময় পর পর ফাহাদও দেখছে শাড়িতে জড়ানো তার ফুলকে। বেশ অনেকটা সময় তারা কথা বলল। এখন বিদায়ের পালা। আসিফ ইসলাম এবং রামিসা বেগম সকলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। আসিফ ইসলাম ফরদিন আহমেদের সাথে টুকটাক কথা বলছিল। তখন ফাহাদ একটু দূরে দাঁড়ানো রামিসা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, একটা কথা ছিল। রামিসা হাসি মুখে বলেন। ফাহাদ কিছুটা ইতস্তত হয়ে বলল, অপরিচিতা যাকে পছন্দ করে সে আমি, অন্য কেউ না। তখনই ডাক পড়ল ফাহাদের। ফায়াদ আসো। আসছি আব্বু। তারপর রামিসা বেগমের উদ্দেশ্যে বলল, আসি আন্টি, আসসালামু আলাইকুম। বলে গাড়িতে বসে গেল। রামিসা অবাক হয়ে তাকিয়ে রইলেন। গাড়িতে বসে অপরাজিতাকে মেসেজ পাঠালো ফাহাদ। আর কথা শুনতে হবে না, পছন্দ ছেলে ভয় পেয়ে পালায়নি। ফাহাদ এবং তার পরিবার চলে গেলেও বেশ কিছুক্ষণ হলো। অপরাজিতা এখনো শাড়ি পরে সোফায় বসে আছে। বসে একা একাই মুচকি মুচকি হাসছে সে। আসিফ ইসলাম এসে মেয়ের মাথায় হাত রাখলেন। রামিসা ইসলামও এসে সামনের সোফায় বসলেন। আপাতত তার কাজ বাবা মেয়ের কাণ্ড দেখা। আসিফ ইসলাম মোলায়েম কণ্ঠে বলেন, আমার মাটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, তার জন্য বিয়ের সম্বন্ধও আসছে। আম্মা জান তার ছেলেকে রেখে চলে যাওয়ার সময় হয়ে গেছে বুঝি। এতক্ষণ খুশিতে নাচতে থাকা মনটা হুট করেই ধক করে উঠল। অপরাজিতা বাবার দিকে তাকালো। বাবা তার দিকে খুব নরম চোখে তাকিয়ে আছেন। আসলেই তো, বিয়ে হলে বাবাকে ছেড়ে চলে যেতে হবে, ছেড়ে যেতে হবে মায়ের আঁচল। এত বছর নিজের বাড়ি দাবি করা বাড়িটাও ছেড়ে যেতে হবে। এভাবে তো ভেবে দেখেনি। ভালোবাসাকে পাওয়ার আনন্দে সে ভুলেই বসেছিল যে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। চোখটা টলমল করে উঠল অপরাজিতার। ইস, বাবা তাকে ইমোশনাল করে দিল। মাথাটা নিচু করে ফেলল সে। আসিফ ইসলাম অপরাজিতার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, মনে হয় এই তো সেদিন কোলে নিলাম। ডাক্তার এসে আমার হাতে ছোট্ট একটা পুতুল ধরিয়ে দিয়েছিল, বলেছিল আমার মেয়ে হয়েছে। আমি বলেছি আমার মেয়ে না, আমার মা হয়েছে। আমার মা আমার কাছেও ফিরে এসছে। এই ছোট্ট হাতগুলো যখন ধরতাম আমার কী যে খুশি হতো। মনে হয়েছিল এক মায়ের হাত ধরে হাঁটা শিখেছি, আর এখন আমার আরেক মাকে হাতে ধরে হাঁটা শেখাবো। আজ আমার মাটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে। অপরাজিতার চোখ দিয়ে পানি পড়ছে। মাথা নিচু করে আছে সে। রামিসা বেগমের চোখ দিয়েও পানি ঝরছে। তার দুষ্টু মেয়েটা কারোর বাড়ির বউ হবে, মা করে মাথা খাবে না। ওড়না দিয়ে চোখ মুছলেন তিনি। আসিফ ইসলাম কাঁদছেন না, হাসি মুখে কথাগুলো বলছেন, কিন্তু তার কণ্ঠ কাঁপছে। মেয়ের মাথাটা উঁচু করে বলেন, আমার সামনে মাথা নিচু করবা না আম্মা। আমি তোমাকে আমার মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছি, আমার সামনে মাথা নিচু করতে নয়। আর কাঁদছো কেন? মেয়ের মুখ নিজেই মুছে দিলেন। তারপর কৌতুক করে বললেন, কেঁদে কি অবস্থা। এই ফেস ছেলেপক্ষ দেখলে ভাবে বিয়ে করার জন্য কান্না করছো। হেসে দিল অপরাজিতা। মেয়েকে হাসিয়ে আসিফ ইসলামের মনটা যেন জড়িয়ে গেল। তারপর তিনি বললেন, আর পরিবারটা আমার জানাশোনা। ফারদিন ভাই খুব ভালো মানুষ। ছেলে হিসেবে ফায়াতকে আমার কাছে চমৎকার লাগে। এখন তুমি বলো তোমার কেমন পছন্দ আছে, তোমার মতামত কি? আমি তোমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে আর অঢেল ভালোবাসা দিয়ে বড় করেছি, কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। অপরাজিতা কিছুক্ষণ চুপ রইল। তারপর নিচু স্বরে বলল, আমার আর কোনো পছন্দ নেই বাবা, তোমরা এখানে ভালো লাগলে এখানেই দেখো। আসিফ ইসলাম বললেন, চাপ নিবে না আম্মা, তুমি বললে আমি বাদ দিয়ে দিব। তোমার থেকে দামি আমার কিছুই নেই।
অপরাজিতা তাড়াহুড়ো করে না 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 বাবা, এখানেই ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। বলার সাথে সাথে মুখে হাত দিয়ে ফেলল। বাবার সামনে এভাবে নির্লজ্জের মতো কিভাবে বলে ফেলল? এবার বাবা কি ভাববে? রামিসা বেগম সোফা থেকে উঠে রান্নাঘরে যাওয়ার আগে স্বামীর দিকে তাকিয়ে বলেন, আপনার মেয়ের হাবভাব দেখেই লাগছে এখানে ছাড়া সে বিয়ে করবে না। আসিফ ইসলাম হেসে ফেললেন, কিন্তু অপরাজিতা তার মায়ের দিকে তাকিয়ে আছে। মা কি বোঝালো? সে কি জানে এটাই তার পছন্দের ছেলে? ভাবনার মাঝেই বাবার কথায় সম্মিত ফিরল তার। আচ্ছা রুমে যাও, আমি বাকি কথা তাদের সাথে বলবো। তুমি যে আরাম করো, যাও। অপরাজিতা রুমে ফেরত এসেই আগে ফোন হাতে নিল। সেই তখন ফাহাদকে হুমকি দেওয়ার পর তো আর ফোন হাতে নেওয়া হয়নি। ফোনের লক খুলতেই ফাহাদের মেসেজ সামনে আসলো তার। মেসেজ দেখে এবার বুঝলো আসলে হয়েছে কি। ব্যাপারটা বুঝতে পেরে জোরে হেসে দিল সে। তার হাসি শব্দ শুনে রামিসা বেগম আসলেন রুমে। এসেই ধমকে বললেন, কি হয়েছে? পাগলের মতো হাসিস কেন? মাকে দেখে অনেক কষ্টে হাসি থামালো সে। বলো, কই হাসি না তো। বলতে বলতে আবারও হেসে দিল। রামিসা বেগম রাঙিয়ে দিয়ে বলল, শেষ, আর হাসতে হবে না। হাসলেই কিন্তু বিয়ে ক্যান্সেল করাইয়া দিব। পাগলের মতো না হেসে চেঞ্জ করে সব। বলেই চলে গেলেন। অপরাজিতা হেসেই চলছে। সে জানে মা এমন কিছুই করবে না, কারণ ফাহাদকে তার মায়ের সেই হাসপাতালে দেখে পছন্দ হয়েছিল। নিজের মেয়ের জামাই হিসেবে পেয়ে তিনি মনে মনে খুশি হবেন। বেশ কিছুক্ষণ হেসে তারপর শান্ত হলো সে। অপরাজিতার শাড়ির সেফটিপিন খুলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখেই ছাদের সেই মুহূর্তের কথা মনে পড়লো তার। শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে নিল। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, একদম লাগছে প্রেমিক পুরুষের বইয়ের মতো। টিপের পাতাটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আর টিপ পড়বে না সে। এখানে ভালোবাসার অধিকার আদায় করবে ভেবেই লজ্জা পেয়ে ঘোমটা দিয়ে মুখ ঢেকে ফেলল। ফাহাদ বাসে পৌঁছানোর পরপরই ফোন এলো ফারাজের। ফোন কানে দিতেই ওপাশ থেকে চিল্লানি ভেসে আসলো, কিরে আজ নাকি মেয়ে দেখতে গিয়েছিস ভাই? আমি দেখবো না পুচকি ভাবে? ফাহাদ ফোনটা কান থেকে সরিয়ে ফেলল। তারপর আবার কানে দিয়ে বলল, মায়ের সাথে কথা বলেছিস নিশ্চয়ই? ফারাজ হেসে বলল, তা নয় তো কি, আর কার কাছ থেকে খবর নেব? রাফিয়া তো নেই যে সে আমাকে নিজে থেকে খবর পাঠাবে। ফাহাদ দুঃখী ভাব করে বলল, রাফি আমাকে পাগল করে ফেলবে যখন জানবে আমার বিয়ে কার সাথে হবে। মেয়েটা আমাকে পেরেশান করার একটা চান্সও ছাড়ে না। ফারাজ হাসছে। হেসে কৌতুক করে বলল, মা তোর বিয়ের সাথে আমাকে আবার বিয়ে দিতে চায়। পুচকি ভাবির ছোট বোন টোন আছে নাকি? ফাহাদ আবারও সঠিক করার চেষ্টা করে বলল, তোরা সবাই মিলে কি শুরু করেছিস বলতো? পুচকি না অপরাজিতা। একাই। ফারাজ কথা বলার মাঝেই নীতি এসে বলল, স্যার আপনি যে বলেন কাল নীতির কথা শেষ হওয়ার আগেই ফারাজ নীতিকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। ফোনের দিকে ইশারা করে বোঝালো যে ফাহাদ ফোন করেছে। নীতির সাথে সাথে চুপ করে গেল, কারণ তারা কাউকে না জানিয়ে যাচ্ছে, সারপ্রাইজ দিবে তাই। ফাহাদ নীতির গলা শুনেই বলল, ওটা নীতি ছিল না, বাংলাদেশ নিয়ে কিছু কথা বলছিল। হ্যাঁ নিতিন, বাংলাদেশ না, সে বাংলা বলতে চেয়েছিল। ও আচ্ছা, আছে কাছে দে কথা বলি। ফারাজ তাড়াতাড়ি বলল। নেই, চলে গেছে। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। নীতির সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু নীতিকে ফারাজ কথা বলতে দেয়নি, কারণ নীতি এক্সাইটেড থাকলে কথা চেপে রাখতে পারে না। নীতি জানে ফারাজ এবং ফাহাদ যে যমজ ভাই। সে অ্যাক্সিডেন্ট থেকে সুস্থ হওয়ার পর থেকে ডিপ্রেশনে ভুগেছিল বেশ কিছুদিন। তখন সাহায্যের জন্য ফারাজ ফাহাদকে কল করে বলেছিল সাহায্য করতে, কারণ ফাহাদ বুঝদার বেশি। ফাহাদ নীতিকে ফোনে উৎসাহিত করত জীবনে ভালো দিকগুলো ধরিয়ে দিত। বলেছিল তাকে বড় ভাই ভাবতে এবং
তার কথা মানতে। এভাবে সে ফাহাদকে চেনে এবং খুব সম্মান করে। ফোন রাখার পর ফারাজ নীতিকে বলল, বাংলাদেশ যাওয়ার পর একটা বিয়ে খেতে পারবেন। নীতি খুশিতে লাফিয়ে উঠে বলল, ফাহাদ ভাইয়া, ওয়াও! ফারাজ চেয়ার থেকে উঠে নীতির সামনে এসে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, ফায়াদ ভাইকে বলেন, আবার তুমি করে সম্বোধন করেন। ফায়াদের থেকে তো আমি বেশি পরিচিত আপনার। নীতি জ্ঞানীদের মতো করে বলল, আপনি তো বস, আপনাকে তো তুমি করে সম্বোধন করা যাবে না। ফারাজ টেবিল থেকে কফি নিয়ে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নীতি কথা শুনে বলল, তা না বললেন, তবে অফিসের বাইরে স্যার ডাকাটা অ্যাডভার্ট করতে পারবেন? নীতি ভ্রু কুচকে বলল, তো কি ডাকবো? একদমই না। ফায়াদের মতো ভাইয়া বলেই ডাকতে পারবেন। নীতির সাথে সাথে চোখ বড় করে বলল। নীতি কথা শুনে ফারাজ কফি চুমুক দিতে দিতে বলল, কেন? নীতি এদিক ওদিক তাকিয়ে গলার স্বর কিছুটা নিচু করে বলল, আপনাকে আমার কাছে ভাইয়া ভাইয়া লাগে না। কথাটা শুনে ফারাজ বিষম খেয়ে গেল। ভাইয়া ভাইয়া লাগে না মানে? এইটা আবার কেমন কথা? সে কিছু বলতে নিবে তার আগে নীতি বলল, স্যার, আমার অনেক কিছু গোছানো বাকি, আমি বাসায় গেলাম। বলেই সে দৌড় দিল। ফারাজ অবাক হয়ে তাকিয়ে রইল। নীতি না বলেছিল তার সব গোছানো শেষ? যেতে যেতে দরজায় ধুম করে একটা বাড়ি খেলো। তা দেখে ফারাজ বলল, আরে আসতে, ব্যথা পাচ্ছেন তো? নীতি পিছনে না ঘুরেই যেতে যেতে জোরে করে বলল, পাইনি। নীতি নিজেকে বকছে মনে মনে। পেটের কথা এভাবে হুট করে মুখে বলে ফেলবে সে ভাবতেও পারেনি। এখন যদি এটা নিয়ে তাকে জোর করে, সে ভাবলো, ধুর, এত টেনশন ভালো লাগে না। কিছু বললে মামা চাচা নানা ডেকে দেবো, তাও ভাইয়া ডাকবো না। উনি আমার কোন জন্মের ভাই? আজ রাতে ঘুমানোর সময় রামিসা এসে আবিরকে নিয়ে গেলেন। ওকে কোথায় নাও? রামিসা বেগম বললেন, ঘুমাতে নিয়ে যাচ্ছি, রাতে বারান্দায় যাবি না? বলে আবিরকে নিয়ে চলে গেল তিনি। অপরাজিতা হাঁ করে তাকিয়ে রইল। মা কি তাকে কথা বলার সুযোগ করে দিয়ে গেল? আরে বাহ! দেরি না করে ভিডিও কল দিল সে ফাহাদকে। ফাহাদ মাত্রই শুয়েছে, কল রিসিভ করেই বলল, কি ব্যাপার, আবির নেই আজ? কিন্তু অপরাজিতার তো মুখে কথা নেই। সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ফাহাদের দিকে, মনে হচ্ছে জীবনে দেখেনি। ফাহাদ অপরাজিতার এমন দৃষ্টি দেখে বলল, কি হলো? অপরাজিতা নিজেকে সামলে বলল, আপনার জামাই কই? ফাহাদ এবার স্বাভাবিকভাবে বলল, ঘুমানোর সময় নিশ্চয়ই শার্ট পরে ঘুমাবো না? অপরাজিতা অন্যদিকে তাকিয়ে নখ গিলে বলল, ও সরি, এইভাবে তো দেখিনি কখনো, তাই একটু। অপরাজিতা যেই বুকে আজ মাথা রেখেছিল তাই এভাবে খোলা অবস্থায় দেখে সেই বুকে আবার লুকিয়ে পড়তে ইচ্ছে করছে তার। এটা তো আর বলা যায় না। নিজের খেয়ালে নিজেই লজ্জিত সে, তাই অন্যদিকে তাকিয়ে আছে। ফাহাদ অপরাজিতার ভাব বুঝতে পেরে পাতলা টি শার্ট জড়িয়ে নিল গায়ে, তারপর বলল, তাকাও। অপরাজিতা প্রথমে আর চোখে তাকালো। যখন দেখলো ফাহাদ টি শার্ট পরেছে তখন পুরোপুরি তাকিয়ে ধরে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল। অপরাজিতার কাণ্ড দেখে ফাহাদ মিটমিট করে হাসছে। হাসি লক্ষ্য করতেই সে প্রতিবাদ করে বলে উঠল, হাসবেন না, আপনার লজ্জা নাই থাকতে পারে, আমার আছে। ফাহাদ দুষ্টুমি করে বলল, আচ্ছা, বিয়ের পর যখন আমার খোলা বুকে মাথা রেখে ঘুমাবা তখন লজ্জা কোথায় রাখো দেখব। অপরাজিতা এক হাত দিয়ে মুখ ঢেকে বলল, এই আপনি রোমান্টিক হলেন কিভাবে? মুভি টুভি দেখেন নাকি? অপরিচিতা মুভি দেখে। এই মুভিটা আমাকে প্রেম শিখিয়েছে। অপরাজিতা লজ্জা পেয়ে বলল, হায় আল্লাহ! তোমার লেখাপড়ার কি খবর? আবার লেখাপড়া কই থেকে আসলো? ফাহাদ এবার সিরিয়াস হয়ে তাকালো। ফাহাদের দৃষ্টি পরিবর্তন দেখে অপরাজিতা আমতা আমতা করে বলল, ভালো খবর। কিছুদিন ধরে পড়তে বসছো না তুমি, আমি জানি। এসব আমার পছন্দ না। ভালোবাসে গা ভাসিয়ে বসে থাকবা না, আমি তো হারিয়ে যাব না। অপরাজিতা নিচু করে অভিযোগের সুরে বলল, এমন করেন কেন?
2 থেকে 3 দিনই তো। ফাহাদ শান্ত গম্ভীর আওয়াজে বলল। ভার্সিটিতে যখন চান্স না পাবো তখন তোমার খবর আছে। এই স্বর শুনলে অপরাজিতা আর কিছু বলতে পারে না, কিছুটা অভিমান নিয়েই বলল, বুঝছি পড়তে। বলেই ফোন কেটে দিল। কিভাবে হুমকি দিল? তার নাকি খবর আছে, সে আর দিবে না ফোন। পড়বে, সারাক্ষণ পড়বে। টেবিলে গিয়ে স্টিকি নোট লিখলো, দেখিয়ে দেব ডাক্তারকে। হ্যাঁ, ফোন কান থেকে নামিয়ে ফাহাদ মুচকি হাসলো। এটা দরকার ছিল, কারণ ফাহাদের সায় পেয়ে অপরাজিতা অনুভূতিতেই হারিয়ে যাচ্ছিল। তাই বাস্তবতায় নিয়ে আসলো তাকে। অপরাজিতার বাবা ফোন দিয়েছিল ফারদিন আহমেদকে। তিনি তার মেয়েকে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর বিয়ে দিবেন। আপাতত আংটি বদল করিয়ে রাখা কথা বলেছে ফারদিন আহমেদ। তারা রাজি হয়েছে। অপরাজিতার বাবা তার মেয়েকে অনেক ভালোবাসেন। তিনি চান তার মেয়ে প্রতিষ্ঠিত হোক। ফাহাদ সে পথে বাধা হবে না। বাবার মেয়ে, বাবার স্বপ্ন পূরণ করুক। ফোনটা পাশে রেখে বালিশে মাথা এলিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিতে দিতে বিড়বিড় করে বলল, ভালোবাসি ভালোবাসি। কথাটা যাকে উদ্দেশ্য করে বলা সে শুনল না, শুনল শুধু সেই আবছা অন্ধকারে দাঁড়িয়ে থাকা 4টি নিস্তব্ধ দেওয়াল। আজ সারাদিন পার হয়ে রাত নামলো। খুবই ব্যস্ত দিন থাকায় ফাহাদ খুব ক্লান্ত, তাই ড্রাইভারকে কল করে আসতে বলল। এই ক্লান্তিতে গাড়ি ড্রাইভ করা তার আজ ইচ্ছে করছে না। দেহ ক্লান্তের সাথে মনটাও যেন ক্লান্ত। আজ সারাদিনে চিরপরিচিত সেই কণ্ঠটা একবারও শোনা হয়নি, কারণ কাজের ফাঁকে মনে হচ্ছিল এই বুঝি কল দিল, এই বুঝি চলে এসেছে দেখা করতে। কিন্তু তা শুধুই তার মনে হচ্ছিল। মেয়েটা অভ্যাস বানিয়ে দিয়েছে তার কণ্ঠ প্রতিদিন শোনার, তার সেই মুখ প্রতিদিন দেখার। আজ একদিন না শুনে বা না দেখে মনে হচ্ছে সারাদিন কি যেন একটার অভাব ছিল। তাকে দেখার জন্য মনটা আনছান করছে ফাহাদের। নতুন আরেক প্রেমের অনুভূতির সাথে পরিচয় হলো ফাহাদ। কাল রাতে হুমকি দেওয়ার পর মেয়েটা আর কল দেয়নি তাকে। অভিমান করে আছে বোধহয়। মনে মনে হয়তো অভিমান ভাঙানোর অপেক্ষায় আছে। গাড়ির সিটে গা এলিয়ে দিল। পকেট হাতড়ে মোবাইল বের করে কল করলো প্রিয় নারীর কাছে। চোখ বন্ধ করে কানে ফোন ধরে আছে ফাহাদ। অপরাজিতা পড়ার টেবিলে বসে আছে। সে প্রতিজ্ঞা করেছে পাবলিকে চান্স পেয়ে দেখিয়ে দিবে যে সে ভালোবাসায় গা ভাসিয়ে দুনিয়া ভুলে যায়নি। তখনই ফোন আসলো। নাম্বারটা দেখে সাথে সাথে রিসিভ করতে নিয়েও নিজেকে দমিয়ে ফেলো। তারপর আস্তে ধীরে রিসিভ করে চুপচাপ ফোন কানে দিয়ে বসে আছে, কথা বলছে না। ফোন রিসিভ হওয়ার পর নীরবতা দেখে ফাহাদ ক্লান্ত কণ্ঠে বলল, কথা বলবে না? ফাহাদের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে আজ খুবই চাপের মধ্যে ছিল। অপরাজিতার খুব মায়া লাগলো। সে আর রাগ দেখাতে চাইল না, বলতে সে আসলে রাগ দেখাতে পারল না। এই গম্ভীর পুরুষের সামান্য কণ্ঠ তাকে কষ্ট দেয়। নীরবতা ভেঙে অপরাজিতা আস্তে করে শুধালো, বাসায় গিয়েছেন? আপনাকে খুব ক্লান্ত শোনাচ্ছে। বাসায় পৌঁছে ঘুমান। ফাহাদ তার গম্ভীর পুরুষালী কণ্ঠে নিচু স্বরে বলল, খুব ক্লান্ত। তার থেকে ক্লান্ত লাগছে তোমাকে না দেখতে পেরে। তুমি কি একটু আসবে? অপরাজিতা বোঝার চেষ্টা করে বলল, আসবো বলতে? আমি তোমার বাসার সামনে আছি, আসো। বলে ফোন রেখে দিল। অপরাজিতা অবাক হলো। বাসার নিচে মানে? এখন রাতে সে কি বলে বের হবে? বাবা বাসায় যদি জানে তাহলে তো অন্য কিছু ভাববে। অপরাজিতা চায় না বাবা ফাহাদকে খারাপ ভাবুক। অপরাজিতা মাথায় ওড়না চাপিয়ে ড্রয়িং রুমে গেল। বাবা নেই সেখানে, তার মানে বাবা রুমে। মেয়েকে এমন উকি ঝুঁকি মারতে দেখে রামিসা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? অপরাজিতা তাড়াতাড়ি করে তার মাকে ইশারায় আস্তে করে কথা বলতে বলল। সে তার মাকে মিথ্যে বলে যেতে চাচ্ছে না, বলতেও লজ্জা পাচ্ছে, তবুও বলল, আম্মু
উনি নিচে আসছে, একটু দেখা করে আসি। রামিসা ভ্রু কুচকে বললেন। উনি কে? ফায়াত। ফাহাদের নাম ধরে কখনো সে ডাকেনি, তাই একটু ইতস্তত বোধ করছিল। রামিসা তীক্ষ্ণভাবে বলল, রাতের বেলা কিসের দেখা? এখন যাওয়া যাবে না। আম্মু প্লিজ আমাকে বিশ্বাস করো না। রামিসা এবার স্বাভাবিকভাবে বললেন, বিশ্বাস করি বলেই এতটা ছাড় পাচ্ছ, না হলে কোনো মেয়ে এসে সাহস পেত না মায়ের কাছে এইভাবে বয়ফ্রেন্ডের কথা বলতে। অপরাজিতা মাথা নিচু করে ফেলল। রামিসা বললেন, যাও, তাড়াতাড়ি আসবা, দেরি যেন না হয় বলে দিলাম। অপরাজিতা খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। মায়ের গালে টুকুস করে একটা চুমু খেয়ে দৌড় মারল সে। রামিসা মেয়ের কাণ্ডে হেসে দিয়ে বললেন। অপরাজিতা গেটের বাহিরে গিয়ে দেখল বসার একটু সামনে কালো গাড়িটা পার করা। ওড়না মাথা ভালো করে চাপিয়ে গাড়ির সামনে যেতেই দেখল গাড়ির সামনে ড্রাইভার দাঁড়িয়ে আছে। সে যেতেই ড্রাইভার তাকে পিছনের সিটের দরজা খুলে দিয়ে বলল, আপামনি ভিতরে বসেন, আমি একটু পর আসছি। বলে সে চলে গেল অন্যদিকে। অপরাজিতা গাড়ির পিছনে বসতেই দেখল ফাহাদ সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে আছে। তাকে দেখে আসলেই ক্লান্ত লাগছে। ফাহাদের কাঁধে হাত রাখলো সে। ফাহাদ মাথা বাঁকিয়ে তাকে দেখে নিচু কণ্ঠে বলল, গাড়ির লাইটটা অফ করবে, চোখে লাগছে। অপরাজিতা গাড়ির লাইটটা অফ করে দিল। সিটে বসতেই ফাহাদ তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। পিঠে হাত রেখে জড়িয়ে নিল অপরাজিতাকে নিজের সাথে, কাঁধে মাথা গুজে দিল। অপরাজিতা কেঁপে উঠল। এসব তার কাছে নতুন। এই স্পর্শগুলো সে আগে কখনো অনুভব করেনি। শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে যেন শিহরণ বয়ে দিল। অপরাজিতার উন্মুক্ত ঘাড়ে ফাহাদে গরম নিঃশ্বাস পড়ছে, যার দরুন অপরাজিতা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। সে ঢোক গিলে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? ফাহাদ কাঁধে মাথা রেখেই বলল, ঠিক আছে, একটু জ্বর এসেছে তাই দুর্বল লাগছে। জ্বরের কথা শুনে সে অস্থির হয়ে উঠল। পটর পটর আর নড়াচড়া শুরু করার ফাহাদ তাকে হালকা করে ধমক দিয়ে বলল, আহা, এমন কেন করছো? থাকে এভাবে, ভালো লাগছে আমার। স্থির হলো অপরাজিতা। তার কান্না পাচ্ছে। ফাহাদের পিঠে হাত রেখে ব্যাকুল হয়ে বলল, বেশি খারাপ লাগছে? আমাদের বাসায় চলুন। ফাহাদ অপরাজিতাকে আর একটু কাছে শক্ত করে ধরে বলল, তুমি একটু থাকো, তাহলেই হবে। অপরাজিতা ফাহাদের পিঠে হাত বলিয়ে শুধু বলল, কারণ ফাহাদ ওর বেশি কথা শুনবে না। ফাহাদ আবার বলল, রাগ করেছ? না। ফাহাদ অপরাজিতার ঘাড়ে চুমু খেলো। একটা নয়, পর পর দুটো চুমু খেয়ে সে তারপর আবারও কাঁধে মাথা দিয়ে বলল, তোমাকে আমি শাসন করব, ভালোবাসবো, তুমি রাগ করবা না। অপরাজিতা তো ফাহাদের কাণ্ডে জমে গেছে। তার গলা শুকিয়ে গিয়েছে। ফাহাদের পিঠের শার্ট খামছে ধরে কাঁপা কণ্ঠে বলল, আপনি? এতটুকু বলতেই ফাহাদ অপরাজিতার কাঁধ থেকে মাথা উঠিয়ে অপরাজিতার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। বলল, জ্বর আমাকে কাবু করেনি, কাবু তুমি করছো। হুশ হারায়নি এখনো, তবে হুশ হারাতে চাচ্ছে না, তাই তোমার এখানে থাকা যাবে না। নয় হুশ হারিয়ে বেশের কিছু করে ফেলবো। না, এখন আর তোমার এখানে থাকা যাবে না, বাসে যাও এখন। এতটুকু বলে সে অপরাজিতার কপালে অধর ছুঁয়ে গাড়ির ডেকটা খুলে দিল। অপরাজিতা বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে বের হলো। এখন বের না হলে ধমকিয়ে বের করত তাকে। বেরিয়ে গাড়ির ভিতরে তাকিয়ে বলল, আপনি তো একা। তুমি বাসায় যাও, ড্রাইভার এসে পড়বে। অপরাজিতা ফাহাদের দিকে তাকিয়ে আদেশের মতো করে বলল, বাসায় গিয়ে মেডিসিন নিয়ে ঘুমাবেন, কালকে ছুটি নেবেন, ঠিক আছে? ফাহাদ বাচ্চাদের মতো করে বলল, ইয়েস ম্যাম। ফাহাদের বলার ভঙ্গিতে অপরাজিতা না হেসে পারল না।
তারপর সে পা বাড়ালো বাসার দিকে, কিন্তু মনটা যেন গাড়িতেই পড়ে আছে। বাসার মধ্যে ঢুকে উকি দিয়ে দেখলো ড্রাইভার এসেছে কিনা। যখন দেখলো এসেছে, তারপর সে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘরে গেল। ঘরে প্রবেশ করতেই মায়ের সম্মুখীন হলো। দেখা হলো? মেয়ের মনটা খারাপ বুঝতে পারেনি তিনি। মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? ঝগড়া করেছিস? অপরাজিতার চোখ টলমলো করে উঠল। উনি অসুস্থ। রামেসা চিন্তিত হয়ে বললেন, সে কি? কি হলো? জ্বর আর সারাদিন হাসপাতালে অনেক কাজ ছিল, আজ তাই খুব দুর্বল হয়ে গিয়েছে। ও ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তারপর অপরাজিতাকে রুমে পাঠিয়ে দিলেন তিনি। অপরাজিতা যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসলেন। তার ছোট্ট মেয়েটা এখন ভালোবাসতে জানে। মেয়েটা বড় বুঝি হয়েই গেল। বাবা ছোট্ট পুতুলটার এখন মন পড়ে অন্য কারোর জন্য। মেয়েটা পরের বাড়ির চলে যাবে ভাবলেই চোখের কোণে ভিজে আসে তার। এয়ারপোর্টে ওয়েটিংয়ে বসে আছে ফাহাদ আর নীতি। অ্যানাউন্সমেন্ট হলে ফ্লাইটে উঠবে। ফারাজ মোবাইল চালাচ্ছে, নীতি এদিক ওদিক তাকিয়ে দেখছে। হঠাৎ তার মাথায় আসলো একটা কথা। ফারাজের দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকিয়ে দিল সে। ফারাজ প্রকুচকে তাকালো। নীতি বলল, আমি যে জিন্স টপ পরি এগুলো কি বাংলাদেশে পড়তে পারবো? ফারাজ আবারও মোবাইলে মনোযোগ দিয়ে বলল, হ্যাঁ পারবেন। নীতি খুশি হয়ে গেল, কারণ সে এগুলোতেই অভ্যস্ত। তারপর কিছু মুহূর্ত পর ফারাজ মোবাইল পকেটে রেখে বলল, পড়তে পারবেন কিন্তু পড়বেন না। তাই আমরা বাংলাদেশে গিয়ে রেস্ট নিয়ে আস্তে ধীরে শপিং মলে যাব। কেন? ফারাজ নীতির দিকে ঘুরে বলল, এখানে মেয়েদের এগুলো নর্মাল, কারণ সবার ড্রেস আপ এরকমই। কিন্তু বাংলাদেশে এগুলো পরে কিছু দূর হাঁটলেই শুনতে পাবেন কেউ বলছে চুচকি চলছে একা পথে। নীতি কপাল চাপড়ে বলল, স্যাড লাইফ। ফারাজ নীতির মাথায় হালকা করে বাঁকিয়ে দিয়ে বলল, আপনার কস্টিউমের মধ্যে কিছু একটা কিনে নেবেন। আর আপনি আজ শুরু থেকে এখন পর্যন্ত আমাকে কী সব গালাগালি খাহারি দিয়ে তারপর কেসে ডেকেছেন, এইসব কি? আপনি তো বলেছেন অফিসের বাইরে স্যার ডাকতে না। ফারাজ পরাজয় স্বীকার করে বলল, ওকে ম্যাডাম, স্যারই ডাকেন। এরই মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। ফারাজ উঠে দাঁড়ালো। নীতি উঠে দাঁড়াতে গিয়েই পিছে কিছুই সাথে আটকে তার পরনের লং শার্টটা পিঠ বরাবর ছিঁড়ে গেল। নীতি চোখ বড় বড় করে দাঁড়িয়ে গেল। ছেঁড়ার আওয়াজ শুনে ফারাজ পিছে তাকালো। নীতি আবারও বসে পড়ল। ফারাজ নীতির দিকে তাকাতেই নীতি কাঁদো কাঁদো মুখ করে তাকালো। তাদের কাছে ব্যাগও নেই এই মুহূর্তে। ব্যাগের কাছে যেতে হলে নীতিকে হাঁটতে হবে কিছু দূর। এভাবে তো সম্ভব না। ফারাজ নীতিকে তার পরনের উপরের ব্লেজার খুলে দিতে দিতে বলল, আপনি কি যেন করেন? নীতি জড়সড় হয়ে আছে। ব্লেজার পরে ফ্লাইটে ওঠার জন্য হাঁটা শুরু করলো দুজন। ফারাজ আগে আগে হাঁটছে, নীতি তার পিছে পিছে। হাঁটতে হাঁটতে নীতি খুব সুন্দর একটা সুগন্ধ পেল খুব কাছ থেকে। উৎস খুঁজতে গিয়ে বুঝলো ব্লেজার থেকে আসছে। দারুণ মন মাতানো সুগন্ধ। নীতি একবার ফারাজের দিকে তাকালো। ফারাজ সামনের দিকে মনোযোগী। নীতি ব্লেজারটা ভালোভাবে আঁকড়ে ধরে অনুভব করছে সেই সুগন্ধ। মিষ্টি এক অনুভূতি কাজ করছে তার মধ্যে। কিসের জন্য এই অনুভূতি? একটু বেলা করে ঘুমোতে চেয়েছিল ফাহাদ, কিন্তু তার পারল কোথায়। সাত সকালবেলা মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাও আবার বাচ্চাদের মতো শব্দ করে কান্না করছে। ফাহাদ বিরক্ত হয়ে তার সামনে বসা ফারাজের দিকে তাকালো। ফারাজ নির্বোধ বালকের মতো একটা লুক দিল। ফারাজ এসেছে সকালবেলা। দরজা খুলেই ফারাজের দেখে এক মুহূর্তের জন্য ভেবেছিলেন ফাহাদ এটা। পরক্ষণেই হাসি দেখে বুঝে গেলেন এটা ফারাজ। খুশিতে কান্না করে দিয়েছিলেন তিনি। ছেলেকে জড়িয়ে ধরে এক দফা কাঁদলেন। তারপর
ফাহাদকে জানাতে এসে তার রুমে আবারও কাঁদছেন। ফারাজের আসার খুশিতে আখি বেগমের ভুলেই গেছেন যে ফাহাদ তাকে গত রাতে বলেছিল যে সে আজ বেলা করে ঘুমাবে, তাকে যেন না ডাকে। অথচ আকি বেগম তাকে ডেকে কান্না করায় ব্যস্ত। ফাহাদ এবার অতিষ্ঠ হয়ে বলল, মা আর কতক্ষণ? আখি বেগম ফোপাতে ফোপাতে বলে, কত বছর পর মায়ের কথা মনে পড়ছে ওর। এবার আর যেতে দিব না, আমার জোড়া বাচ্চা দুটো আর আলাদা হতে দিব না। ফারাজ এসে মাকে সাইড থেকে জড়িয়ে ধরে বলল, যাব না আর, এবার তো থামো। মা কান্নাকাটি থামো আর আমাকে একটা কফি এনে দাও, বলছিলাম ডাকতে না, এখন মাথা ধরে গেছে আমার। আখি বেগম উড়না দিয়ে মুখ মুছে বলেন, যাচ্ছি। আর ফারাজ বাবা, তুই এই রুমে থাক আপাতত, তোর রুমটা পরিষ্কার করা হয়নি বলে আসবি তো ফাজিল। ফারাজ ফাজলামো করে বলল, বলে আসলে তো আর তোমাকে কাঁদাতে পারতাম না। বদমাস বদমাইশ থাকবি তুই। বলে উঠলেন তিনি রান্নাঘরে যাওয়ার জন্য। অনেক কাজ, এত বছর পর তার ছেলে এসেছে, অনেক রান্না করতে হবে। সব আজ একসাথে খাইয়ে শোধ নেবেন তিনি। যাওয়ার পথে নীতিকে চোখে পড়ল তার। নীতিকে দেখেই ভ্রু কুঁচকে তাকালেন তিনি। নীতি এতক্ষণ এক কিনারে দাঁড়িয়ে মা ছেলেদের কীর্তি দেখছিলেন। ফাহাদ আর ফারাজকে দেখে অবাক সে। দুজনের মধ্যে এত মিল, আলাদা করা মুশকিল। এদেরকে শুধু কাছের মানুষই আলাদা করতে পারবে। আখি বেগম ফারাজের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো। ফারাজ উত্তর দিল, নীতির কথা বলেছিলাম না। আখি বেগমের মুখে এবার হাসি ফুটল। তিনি নীতির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে খুশিতে বলে উঠলেন, গল্প করার সঙ্গী পেয়ে গেছি, এখন আর আমাকে পুরো বাড়িতে একা একটা মেয়ে থাকতে হবে না। নীতি অবাক হলো আখি বেগমের সাবলীল ব্যবহার দেখে। ফারাজ হেসে দিল মায়ের কাণ্ডে। আখি বেগম এবার নীতিকে বললেন, তুমি আমার সাথে আসো, এদের সঙ্গে থেকে মারামারি ছাড়া কিছু বলে তিনি দেখতে পাবো আগে না। চলে চলো। গেলেন। ফাহাদের রুম থেকে নীতি ফারাজের দিকে তাকালো। ফারাজ তাকে মায়ের সাথে যেতে বলল ইশারায়। নীতি বেরিয়ে গেল আখি বেগমের কাছে যাওয়ার উদ্দেশ্যে। নীতি রুমে থেকে বের হতেই ফাহাদ ফারাজের পিঠে ধুম করে দিল এক কিল। ফারাজ শব্দ করে উঠল, উফ, মারিস কেন? ফাহাদ বিরক্ত নিয়ে বলল, এত সকালে আসছিস কেন? ফারাজ বাচ্চাদের মতো করে বলল, ভাই, আমি বাংলাদেশে এসে পড়েছি। ফারাজ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। পরক্ষণে হেসে দিয়ে জড়িয়ে ধরল ভাইকে। পিঠ চাপড়ে বলল, ওয়েলকাম ব্যাক ফারাজ। আখি বেগম কফি বানিয়ে কাপে ঢালছেন, সেটাই দাঁড়িয়ে দেখছে নীতি। আখি বেগম প্রশ্ন করলেন, তুমি ফারাজের অ্যাসিস্ট্যান্ট ছিলে তাই না? জি। আখি বেগম নিচু স্বরে জিজ্ঞাসা করলেন, ফারাজ কি কোনো কিছুতে জড়িয়ে গিয়েছে সেখানে, মানে খারাপ কিছু? আখি বেগমকে চিন্তিত দেখাচ্ছে। নীতি ওনার চিন্তা কমাতে বলল, না আন্টি, স্যার বেশিরভাগ কাজেই ডুবে থাকতো, আর মন খারাপ থাকলে গানে ডুবে যেত, কিন্তু খারাপ কিছু দেখিনি ওনাকে। আখি বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। ফারাজকে নিয়ে তার বড্ড চিন্তা হতো। যাক, ছেলেটা খারাপ কিছুতে জড়ায়নি। আখি বেগম 3 কাপ কফি ট্রেতে করে ধরাই দিলেন নীতির হাতে। বলেন কফি নিয়ে ফাহাদ আর ফারাজকে দিতে আর নিজেও খেতে। আখি বেগম ব্যস্ত হয়ে গেলেন মহা আয়োজন করতে। 2 মাত্র ছেলে তার ফিরে এসেছে। খুশি খুশি সব কাজ করছেন তিনি। আখি বেগমের মুখে হাসি দেখে নীতির ভালো লাগলো। নীতি কফি নিয়ে রুমে নক করতে গিয়ে তার চোখ কপালে। ফাহাদ ফারাজকে বিছানার সাথে উল্টো করে চেপে তার হাত পিছন দিয়ে মুচড়ে ধরেছে। ফারাজ ছোটার জন্য চেঁচামেচি করছে। ফাহাদ বলছে, এখন বল, ডাক্তারদের শক্তি কম কিনা? ফাহাদ ব্যথায় অস্থির হয়ে বলল, না না, ভুল হয়ে গেছে, অনেক বেশি শক্তি। স্যার ভাই,
ফাহাদ আরও কিছু বলতে যাবে, কিন্তু দরজায় নীতিকে দেখে ফারাজকে ছেড়ে দিল। নীতির উদ্দেশ্যে বলল। ভিতর আসে নীতি। নীতি এখনও অবাক হয়ে তাকিয়ে আছে। সে জানতো ফারাজ অনেক শক্তিশালী, কারণ সে ফারাজকে ওয়ার্কআউট করতে দেখেছে অনেকবার। তাকে এভাবে পরাজয় স্বীকার করতে দেখে অবাক হলো সে। অবাক হলো। ফাহাদ নীতিকে জিজ্ঞেস করলো, কেমন আছো? নীতির মুখে এখনো অবাকের রেশ। সে নিজেকে সামলে বলল, এই তো ভালো। কফি দিতে দিতে কৌতূহল চেপে রাখতে না পেরে নীতি জিজ্ঞেস করেই ফেলল, স্যার কিভাবে মারছিলেন কেন? ফাহাদ উত্তর দেওয়ার আগেই ফারাজ পিকচার দেওয়ার মতো করে উত্তর দিল, কারণ আমি বলেছি ডক্টরদের শক্তি থাকে না, তারা বসে বসে রোগী দেখতে দেখতে দুর্বল হয়ে যায়। এখনও আমাকে মারার কে আছে বলেন তো? ফাহাদ বাঁকা হেসে বলল, প্রমাণ এখনো হয়নি মনে হয়। আরও কিছু উদাহরণ লাগবে নাকি? ডাক্তার শক্তিশালী হয় কিনা? ফারাজ ঝোঁক গিলে বলল। না। নীতি খিলখিল করে হেসে উঠল। হেসে বলল, আপনি জোস্ত ভাইয়া। ফারাজ গাল ফুললো নীতির কথায়। ফাহাদ হেসে দিল। সেই মুহূর্তেই ফাহাদের ফোন বেজে উঠল। ফাহাদ তাকিয়ে আছে স্ক্রিনের দিকে। রিসিভ করলে এদের সামনে কথা বলা মুশকিল। ফাহাদকে এভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে দেখে ফারাজ বলল, রিসিভ করিস না কেন? ফাহাদ ফোন রেখে দিয়ে বলল, পরে করব। বলতে বলতে ফোনটা আবার বেজে উঠল। ফারাজ ফাহাদের ফোনটা কেড়ে নিয়ে বলল, পরে করবি কেন, এখন কর। ফোনের নাম্বার দেখে বলল, আচ্ছা তো এই ব্যাপার। বলে ফোনটা রিসিভ করে ফেলল। লাউড স্পিকারে দিয়ে ফাহাদকে ইশারায় বলল কথা বলতে। ফাহাদ রাগীভাবে তাকালো ফারাজের দিকে। ফারাজ পাত্তা দিল না। নীতি দেখছে কি হয়। অপরাজিতার ফোনে ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে। ফাহাদ এবার বলল, বলো। অপরাজিতা বিরক্তি নিয়ে বলল, কখন থেকে হ্যালো হ্যালো বলছে? ফাহাদ এবার ফারাজ ও নীতির দিকে তাকিয়ে বলল। এবার অপরাজিতা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলো, জ্বর কমেছে? ফাহাদ স্বাভাবিকভাবে বলল, জ্বর নেই। জ্বর নেই শুনে অপরাজিতা জিজ্ঞেস করলো, আপনি কি হাসপাতালে গিয়েছেন? না। ভালো করেছেন। আজ রেস্ট করেন। জ্বর থাকলে আর একটা মেডিসিন নেন। আমি ক্লাস করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। ফাহাদ মুচকি হেসে বলল, আল্লাহ হাফেজ। ফোন কাটতেই ফারাজ বলে উঠল, ডক্টরকে মেডিসিন নেওয়া শেখাচ্ছেন, বাহ, এই তাহলে তোর পুচকি ফুল। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে আবার সঠিক করে বলল, অপরাজিতা নাম তার। আচ্ছা যাই হোক, দেখা করব তার সাথে। সে নিশ্চয় জানে না তোর মতো দেখতে হুবহু একটা ভাই আছে। ফাহাদ কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। তো? ফাহাদ উত্তর দিল না, বাঁকা হাসল। নীতি বোঝার চেষ্টা করছে ফারাজ আসলে কি করবে, কারণ ফারাজকে এত চঞ্চল সে কখনো দেখেনি, তাই কি করবে তার জানা নেই। তবে মুখ দেখে মনে হচ্ছে কোনো শয়তানি বুদ্ধি পাকছে তার মাথায়। দুপুরের একটু আগে ফাহাদকে নিয়ে টানাটানি করছে ফারাজ। আরে একবারই তো, চল ভাই। কোনো লাভ হবে না, ওর মাথায় শয়তান তোর থেকে বেশি ঘুরে, সে বুঝে যাবে। বুঝবে না, চল তুই। ফাহাদ শ্বাস ফেলে বলল, চল, অল দ্য বেস্ট। ফারাজ নীতিকে বলল, আপনিও চলেন নীতি, ঘোরাবো। দুপুরবেলা ক্লাস শেষ হতেই অপরাজিতা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। রিক্সা যেন একটাও নেই রাস্তায়। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো ফাহাদ। ফাহাদকে দেখে অবাক হলো অপরাজিতা। আপনি কেন এসেছেন? বাসায় না রেস্ট নিতে বললাম? একটু এদিক ওদিক তাকিয়ে বলো, একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। ও, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও তো পাচ্ছি না। আসেন পার্কে যাই পাশের, বাসায় একটু পরে যাই। অপরাজিতা ভুরু কুচকিয়ে তাকিয়ে বলো, এইভাবে আপনি সম্বোধন করছেন কেন? ও ভুল ঠিক করার মতো করে বলল, ও সরি, চলো। চলেন। তারা পার্কে একটা বেঞ্চে বসলো।
অপরাজিতা বলল। আপনাকে আজ দেখবো ভাবিনি। দাঁত বের করে হেসে বলল। মিস করছিলেন? অপরাজিতা কিভাবে যেন তাকিয়ে আছে ফাহাদের দিকে, বলল। মিস তো করেছি, কিন্তু কিন্তু অপরাজিতা চুল টেনে ধরল সামনের ব্যক্তির, চুলে টান দিয়ে বলল। আপনি কে? আমার ডাক্তার কোথায়? ছাড়েন, আমি তো ফায়াত। অপরাজিতা ভয় পাচ্ছে, তবুও সে বলল। না, মিথ্যা। ফায়াত এইরকমই না। সে আরও জোরে টান দিল চুল, ব্যথায় চিল্লে উঠল। ভাইয়া বাঁচাও, তোর ফুল আমার মাথা ছিঁড়ে ফেললো। ফাহাদ পিছন থেকে এসে বলল। আগে বলেছিলাম এই প্ল্যান কাজে আসবে না। অপরাজিতা একবার তার পিছনে ফাহাদের দিকে তাকাচ্ছে, আর একবার হাতের মধ্যে যার চুল ধরে আছে তার দিকে তাকাচ্ছে। কি হচ্ছে সে বুঝতে পারছে না। ফাহাদের সাথে আবার একটা মেয়েও দাঁড়িয়ে আছে। ফাহাদ অপরাজিতাকে তার সেই স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে আদেশের মতো করে বলল। ছেড়ে দাও। শুনে অপরাজিতার সাথে সাথে ছেড়ে দিল। ছাড়া পেয়ে ফারাজ গিয়ে তার ভাইয়ের পাশে দাঁড়ালো। অপরাজিতা অবাক হয়ে তাকিয়ে আছে। পাশাপাশি দুইজন একই রকম দেখতে মানুষের দিকে। নীতি ফাহাদের পাশে দাঁড়ানো ছিল, সে এবার অপরাজিতার পাশে দাঁড়ালো। অপরাজিতা তীক্ষ্ণ চোখে একবার নীতির দিকে তাকিয়ে আবার দুজনের দিকে তাকালো। অপরাজিতা কিছু সেকেন্ড ভাবনায় ব্যয় করে ফাহাদের উদ্দেশ্যে রাগী সুরে বলল। আপনার ভাই আছে বলেছিলেন, কিন্তু জমজ সেটা তো বলেন নাই। ফাহাদ মাথা চুলকে বলল। খেয়াল ছিল না। ফারাজের মধ্যে বলে উঠল। আপনারা তো শক্তি কেন বলেন তো? মাথা ব্যথা বানিয়ে দিলেন, এত তাড়াতাড়ি বুঝলেন কিভাবে? কথাই তো শুরু করিনি ভালোভাবে। অপরাজিতা দুঃখিত হয়ে বলল। সরি, আপনি আসলে উনি সার্জন ভেবে রাগ লাগছিল, সাথে ভয়ও। আপনাদের চেহারা এক হলেও তো স্বভাব মিলে না। আপনার কথা, স্টাইল, এক্সপ্রেশন ওনার থেকে ভিন্ন। তার থেকে বড় কথা, আপনার এক কান ফুটো করা। আর নীতি এবার কৌতূহল বশত জিজ্ঞেস করলো। আর অপরাজিতা অন্যদিকে তাকিয়ে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। ফায়াদের আমার প্রতি চাহনি অন্যরকম। ফারাজ অবাক হয়ে ফাহাদের উদ্দেশ্যে বলল। এই বুদ্ধির ডিব্বা কোথায় পাইলি তুই? ভাবছিলাম একটু বোকা বানাবো, কিন্তু উনি উল্টো আমার চুল টেনে দিল। অপরাজিতা লজ্জিত হলো। ফাহাদ অপরাজিতার অবস্থা বুঝতে পেরে ফারাজকে বলল। পাশে একটা ক্যাফ আছে, নীতিকে নিয়ে গিয়ে বস, আমি আসছি। ফারাজ আর নীতি যেতেই ফাহাদ অপরাজিতার কাছে এসে বলল। বিয়েছে। অপরাজিতা অভিযোগের সুরে বলল। আপনি কেন রাজি হলেন এই ফালতু প্র্যাঙ্কে? উনি এখন কি ভাববে? ফাহাদ অপরাজিতার গালে হাত বুলিয়ে বলল। কিছু ভাবে না, এখন হয়তো বুঝে গিয়েছে তুমি আমাকে কত ভালোভাবে চেনো। অপরাজিতা ফাহাদের শার্টের এক কোণায় ধরে নিচু স্বরে বলল। আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কে না কে। যখন ভাই ডাকলো তখন হিসাব মিলাতে পারলাম। ফাহাদ হেসে দিল। সে অপরাজিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা শুরু করলো। ফলে অপরাজিতাকেও পা মেলাতে হলো। হাঁটতে হাঁটতে ফাহাদ অপরাজিতাকে জিজ্ঞেস করলো। এখন লাগছে ভয়? আমি যদি ফাহাদ না হই? অপরাজিতা ফাহাদের দিকে তাকিয়ে চমৎকার এক হাসি দিয়ে বলল। আমার আপনাকে চিনতে কখনো ভুল হবে না। ফাহাদ অপরাজিতার হাত আরও শক্ত করে আঁকড়ে ধরল। অপরাজিতা হাঁটতে হাঁটতে গানের মতো করে বলল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মোটেও ভালো হতো না। বীর বরযাত্রী দেখতে চাইলে এই পথ শেষ করে তোমার বাড়ির পথ ধরতে হবে। অপরাজিতা খিলখিল করে হেসে উঠল। সে হাসির শব্দ মন দিয়ে শুনল ফাহাদ। এই বাচ্চা মেয়েটাকে সে ভালোবেসে ফেলেছে। ভাবতেই মনে শীতল হাওয়া বয়ে যায়। ভালোবাসার অনুভূতি এত সুন্দর কেন? ফাহাদ হাঁটা থামালো। অপরাজিতা ফাহাদের দিকে তাকালো হাসি মুখে। ফাহাদ অপরাজিতার দিকে এক কদম এগিয়ে তার দিকে কিছুটা ঝুঁকে সোজা অপরাজিতার চোখে তাকিয়ে ধীর স্বরে তার গম্ভীর পুরুষালী কণ্ঠে জিজ্ঞেস করল। তোমার প্রতি আমার চাহনি কেমন? অপরাজিতা গা শিরশির করে উঠল। আবারও
এই দৃষ্টি। অপরাজিতা চোখ সরিয়ে ফেলল চোখ থেকে। উত্তর দিতে পারছে না সে। কিভাবে উত্তর দিবে? ওই চোখে চেয়ে উত্তর দেওয়ার আগেই চোখের মাঝে ডুবে যায় সে। অনুভূতিরা যেন ডানা মেলে উঠতে যায়। তার ভীষণ ভয়ানক কিছু করে ফেলতে ইচ্ছে করে। মন চায় একটু ছুঁয়ে দিই প্রেমিক পুরুষকে, কিন্তু তা তো লজ্জা করে। ফাহাদ অপরাজিতাকে অন্যদিকে তাকাতে দেখে আবার প্রশ্ন করলো, বলো। অপরাজিতা তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে নেবে, আর তখনই ফোনটা বেজে উঠল। ফাহাদ অপরাজিতাকে ইশারায় ফোন রিসিভ করতে বলল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে রামেসা বেগম বলে উঠলেন, কোথায় তুই? বাসায় আয়। রামেসা বেগম তাড়া দিচ্ছেন। অপরাজিতা বলল, আসছি মা। ফোন রাখতেই ফাহাদ বলল, বাসা থেকে? অপরাজিতা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আসো, আমি পৌঁছে দিই। অপরাজিতা মাথা নাড়িয়ে বলল, না, আপনি আপনার ভাইকে সময় দিন, আমি যেতে পারবো। ফায়াদ অপরাজিতার দিকে তাকিয়ে থেকে তার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অপরাজিতা হাঁটতে হাঁটতে বলল, আমি যেতে পারবো তো, আপনাকে কষ্ট করে। ফায়াদ হাতে চাপ দিয়ে বলল, মুখ বন্ধ, রিক্সাতে উঠে দিচ্ছি আমি। বাসায় গিয়ে মেসেজ করবে আমাকে। অপরাজিতা চুপ হয়ে গিয়ে বাধ্য মেয়ের মতো মাথা হেলালো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা পেল তারা। রিক্সায় বসতে ফায়াদ রিক্সাওয়ালাকে ভাড়া দিতে নিলে অপরাজিতা বলল, আমার কাছে আছে তো। ফায়াদ এক পলক তাকিয়ে ভাড়া মেটাতে বলল, তা আমি জানি, আর আমার মানেই তোমার। অপরাজিতা মিষ্টি এক হাসি দিয়ে মিষ্টি কণ্ঠে শোধালো, আপনি পুরো মানুষটাই তো আমার। শুনে ফায়াদ কিছু বলল না, তবে তার অধর কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। সে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা সাবধানে নিয়েছেন। তারপর অপরাজিতার উদ্দেশ্যে বলল, আল্লাহ হাফেজ। অপরাজিতাও বলল, আল্লাহ হাফেজ। রিক্সা চলা শুরু করেছে। ফায়াদ তাকিয়ে আছে অপরাজিতার যাওয়ার পানে। হঠাৎ অপরাজিতা কিছু মনে পড়ার সামান্য একটু এগিয়ে রিক্সা থামতে বলল। রিক্সা থামতে দেখে ফায়াদ ভ্রু কুচকে তাকালো। অপরাজিতা পিছু ঘুরে ফায়াদকে উদ্দেশ্য করে বলল, ওই মেয়েটা থেকে দূরে থাকবেন, তাকে আমি চিনি না, আগে আমি জেনে নিই, তারপর কথা বলবেন। বলেই রিক্সাওয়ালাকে বলল, চলেন। রিক্সা চলে গেল। ফায়াদ তাকিয়ে থেকে পিড়পিড় করে বলল, পাগল মেয়ে। স্যার, বেশি ব্যথা পেয়েছেন? ফায়াজ নাটকীয়ভাবে বলল, আপনার কি মনে হয় যে অনেক আসতে ধরেছে? নীতি মুখ টিপে হেসে দিল। ফায়াজ কফি খাচ্ছে, মাথা ধরে গেছে তার। ছোট্ট একটা মেয়ে এত শক্তি পায় কিভাবে? তার ভাই যে কারে ভালোবাসলো। নীতির পরনে একটা লেডিস শার্ট এবং জিন্স। আশেপাশে যে কয়েকজন মেয়ে উপস্থিত আছে তার মধ্যে নীতি একটু আধুনিকতায় মোড়ানো। পাশের টেবিলে বসা কিছু ছেলে বারবার তাকাচ্ছে। নীতির বিষয়টা খেয়াল করেছে বেশ কিছুক্ষণ। তার ভীষণ অস্বস্তি লাগছে। এমনভাবে তাকানোর কি আছে? সে কি জোকার? ফায়াজ বিষয়টা লক্ষ্য করেনি। সে বসে আছে উল্টো করে। ফায়াজ কেফে আসতেই বিষয়টা লক্ষ্য করলো। সে এসেই ফায়াজের পাশে বসতে বসতে তার মাথায় একটা থাপ্পড় মেরে গম্ভীরভাবে শুধালো, একদিকে খেয়াল থাকলে হয় না, আশেপাশে নজর রাখা লাগে যে কি ঘটছে। ফায়াদকে সিরিয়াস শোনাচ্ছে, তাই ফারাজ বিষয়টা বোঝার চেষ্টা করলো। বেশ কিছুক্ষণ পর বুঝে এলো তার। সে তো ভুলে গিয়েছিল বাংলাদেশের মানুষের স্বভাব, তাই খেয়াল ছিল না। পিছে ঘুরে তীক্ষ্ণ চোখে তাকালো পাশের টেবিলের দিকে। ফারাজের দৃষ্টি দেখে ভড়কে গেল ছেলেগুলো। ফারাজ তারপর নীতির দিকে তাকিয়ে রাগীভাবে বলল, আপনার প্রবলেম হচ্ছিল, আমাকে বললেন না কেন? নীতি মিনমিন করে বলল, প্রবলেম না, আসলে। ফাদ এবার বোঝানোর ভঙ্গিতে বলল, শোনো নীতি, এখানে মানুষগুলো ভিন্ন। কিছু মানুষ আছে, তুমি যদি তাদের সামনে অসুস্থ অনুভব করো, তারা তোমাকে আরও অসুস্থ অনুভব করাবে। তুমি তাদের দৃষ্টি দেখে বারবার সংকোচে ভুগছিলে বলেই তাকাচ্ছিল,
এটাই তাদের আনন্দ। তুমি ইগনোর করো, দেখবে কেউ আর তাকাবে না। বি কমফোর্টেবল। নীতি মাথা ঝুঁকিয়ে বলল। হুম। নীতি বোঝ হওয়ার পর থেকে বাংলাদেশে আসেনি, তাই একটু অস্বস্তি লাগছিল। এখন সে সহজ হওয়ার চেষ্টা করছে। ফাহাদ এবার নিজের জন্য অর্ডার করা কফি খেতে খেতে বলো, আজ এসেছিস, রেস্ট করবি, তা না করে তুই বাইরে বাইরে ঘুরছিস, টায়ার লাগে না? ফারাজ শয়তানি হাসি দিয়ে বলল, কেন, তোর টাওয়ার লাগে? শক্তি শেষ?